চট্টগ্রামে হাসপাতালে ঘুরেও মিলছে না শিশুদের চিকিৎসা, চাওয়া হচ্ছে করোনা মুক্তির সনদ। বিপাকে অভিভাবকরা, নানা জটিলতার দোহাই চিকিৎসকদের। 3 ঘন্টা বাড়ল দোকানপাট, শপিং মল ও বাজার খোলা রাখার সময়। বন্ধ হবে 4টার পরিবর্তে সন্ধ্যা 7টায়। সীমিত আকারে চলবে অফিস। একদিনে রেকর্ড 64 প্রাণহানি। হলি আর্টিজান মামলার 4 বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ নেতৃত্বহীন জঙ্গিরা। দাবি পুলিশের। চীন ভারত দ্বন্দ্বে আবারও তৎপরতা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। নদীর তীব্র স্রোতের কারণে বসেনি পদ্মা সেতুর 32 নম্বর স্প্যান। কাজের গতি কমার শঙ্কা, আরেক দফা বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। এবং পানি বাড়ায় ময়মনসিংহের নদী ভাঙন। নদী গর্ভে বিলীন বসত ভিটা। ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবনযাপন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। করোনাকালে চট্টগ্রামে সাধারণ রোগে আক্রান্ত কিংবা দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দিনের পর দিন হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছে না তারা। বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার বন্ধ, আর হাসপাতালগুলোতে নানা জটিলতায় শিশুদের চিকিৎসা দিতে আগ্রহী হচ্ছেন না ডাক্তাররা। তবে অভিজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষ কৌশল করে হলেও শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লক্ষ্মীপুরের কামাল হোসেন এবং তার স্ত্রী গত 8 দিন ধরে 4 মাসের শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন, কিন্তু এখন পর্যন্ত চিকিৎসার কোনো সুব্যবস্থাই করতে পারেননি। নার্স যারা তাদের সাথে তারা সহনশীল আচরণ করতেছে না, কথাবার্তা উঠতে বলে। ভোগান্তি তো আছে, ডাক্তার পাওয়া যায় না, নার্সদেরকে বলে নার্সরা সিধা কথা বলে না, ডাক্তার দেখায় দেয় না, উত্তর দেয় না, অনেক ভোগান্তি। সুস্থ বাচ্চাদের কিভাবে করোনা হবে, ওরা তো এটা জিনিসটা দেখতে হবে, না দেখে হবে না। শত শত অভিভাবক তাদের শিশু সন্তানদের নিয়ে ঘুরছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এমনকি দুর্ঘটনায় কবলিত শিশুরাও চিকিৎসা সেবা নিতে ভোগান্তির শিকার হচ্ছে। শুধুই যে সামান্য জ্বর কিংবা শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের ভোগান্তিতে পড়তে হচ্ছে তা কিন্তু নয়। এসব রোগের পাশাপাশি নানা ধরনের দুর্ঘটনায় কবলিত শিশুদেরও ভোগান্তিতে পড়তে হয় এই হাসপাতালে এসে। আগে তাদের পরীক্ষা করা হয় তারা করোনা আক্রান্ত কিনা, আর এর ফলে দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে এই শিশুদের চিকিৎসায়। করোনা সংক্রমণ শুরু হওয়ার পরপরই বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে আসা বন্ধ করে দেন। ফলে সরকারি হাসপাতালগুলো এখন চিকিৎসার একমাত্র ভরসা, কিন্তু সেখানেও মিলছে না সেবা। করোনা ফ্লু নাকি সাধারণ ফ্লু, এই দুটো যেহেতু ডিফারেন্স করা যাচ্ছে না, সেই জন্য আমাদের শিশুগুলো খুব ভালনারেবল কন্ডিশনে আছে। হসপিটালগুলোতে কোভিড এবং নন কোভিড কর্নার অথবা ফ্লু কর্নার করে তাদের যে স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করতে হবে। শিশু রোগীদের চিকিৎসা নিশ্চিতের জন্য বিশেষ কৌশল নেওয়ার কথা বলছেন চিকিৎসক শিক্ষকরা। ক্লিনিক্যালি জাজ করে, ক্লিনিক্যালি রোগীর লক্ষণ দেখে, উপসর্গ দেখে একটু রোগীকে করে সঠিকভাবে চিকিৎসা করার জন্য, এবং পরীক্ষা নিরীক্ষা আস্তে আস্তে করাবে চিকিৎসার পাশাপাশি, আর না হয় রোগীগুলো অনেক কষ্ট পায়। 70 লাখ নগরবাসীর চট্টগ্রামে শিশুদের জন্য বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 3 ঘন্টা বাড়ল দোকানপাট, শপিং মল আর বাজার খোলা রাখার সময়। সারা দেশে বুধবার থেকে বিকেল 4টার পরিবর্তে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে তা 3 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অতি জরুরি কাজে রাতে বাইরে যাওয়ার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এখন থেকে রাত 8টার পরিবর্তে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে চলাচলে বিধিনিষেধ থাকবে। দেশব্যাপী শপিং মল, দোকানপাট ও হাটবাজার খোলা রাখার সময় 3 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত রাখার নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত কয়েকদিন ধরে দোকান মালিক সমিতি সকাল 10টা থেকে বিকাল 4টার পরিবর্তে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে 1 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত দেশব্যাপী শপিং মল, দোকান ও হাটবাজার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও কথা বলা হয় প্রজ্ঞাপনে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস আগামী 3 আগস্ট পর্যন্ত খোলা থাকবে। পূর্বের মতোই অফিস ও অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চলবে, আর দোকানপাট সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে, দোকানপাট ও বাজার। যেটা আগে 4টা পর্যন্ত ছিল।
ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা কি পুরো বাংলাদেশে সব জায়গায়? সব জায়গাতে। এদিকে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা মালিক ও কর্মচারীদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেন। আমরা এর আগেও বলেছিলাম যে আসলে বিকেল 4টা পর্যন্ত যখন আমাদের মার্কেট সমূহ চলে তখন কিন্তু কাস্টমারদের এক ধরনের তাড়াহুড়া থাকে, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি না। স্বাস্থ্যবিধি মেনে আমরা কিভাবে চলবো এই জিনিসগুলি আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। গত 31 মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে তা বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ায় 1 জুলাই থেকে নতুন নির্দেশনা জারি করা হলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনায় একদিনের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখল বাংলাদেশ। 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 64 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1847 জনে। 24 ঘন্টায় প্রায় 18,500 নমুনা পরীক্ষায় ভাইরাসটিতে শনাক্ত হয়েছে 3,682 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। যা একসময় ছিল দূরদেশের বিষয়, তা প্রায় 4 মাস ধরে ভোগাচ্ছে বাংলাদেশকে। দেশের মানুষের রোজকার জীবনের অভিজ্ঞতার অংশ এখন কোভিড-19। একদিনে সর্বোচ্চ 64 জন মারা গেলেন করোনা ভাইরাসে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,682 জনের দেহে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। মারা যাওয়া 64 জনের মধ্যে 57 জনের বয়সী 40-এর উপরে। তবে এই তথ্যে বয়স্করা মানসিকভাবে দুর্বল না হয়ে বরং আরও সচেতন হবেন সেই আহ্বান জানানো হয়। সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন। মানসিক মনোবল এবং মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল হারাবেন না। এদিন জানানো হয় গর্ভবতী মায়েদের জন্য সেবা চালু আছে দেশের সকল স্বাস্থ্যকেন্দ্রে। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে এএনসি বা প্রসব পূর্ব এবং পিএনসি বা প্রসবোত্তর সেবার কর্নার আছে। নিজেকে পরিসংখ্যানের রেখাচিত্রে স্থান দিতে না চাইলে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেওয়া হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। দেশে বাড়ছে কোভিড-19 আক্রান্ত হয়ে সংক্রমণের হার, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। দেশে কোভিড-19 সংক্রমণের 115তম দিনে দেশ এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল। আমরা শুরুতেই সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের করোনার সার্বিক চিত্র দেখে নেব। গত 24 ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,426 জনে, যাতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,682 জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,45,483 জন। গত 24 ঘন্টায় রেকর্ড 64 জন মারা গিয়েছেন, যার কারণে বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,847 জন। গত 8 মার্চ প্রথমবারের মতো কিন্তু জানানো হয়েছে কোভিড-19 আক্রান্ত 3 জনের কথা। 8 জুন থেকে 30 জুন, অর্থাৎ কেবলমাত্র যে 22 দিনের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অর্ধেকের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত 7 দিনে যে সংক্রমণের হার এবং যে সংক্রমণের চিত্র সেটি একটু দেখে নিতে চাই। আমরা আসলে যেটি দেখছি যে কেবলমাত্র একদিন বাদবাকি সব দিনগুলোতেই কিন্তু মোট নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্তের হার 20% বেশি ছিল। আর একদিন বাদে বাকি সব দিনগুলোতে আমরা যেটি দেখছি যে 3,500-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিল। সবচেয়ে বেশি যেদিন আক্রান্ত শনাক্ত হয়েছিল সেদিন ছিল 29 জুন, 4,014 জন, যেটি আসলে যে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার, এগুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব সংক্রমণের যে ঊর্ধ্বমুখী ধারা সেটিকে আসলে যে আটকে দেয়া। বাংলার সময় আরও থাকছে। রাজশাহীতে পশুর হাটে নেই স্বাস্থ্যবিধির বালাই, ভয়াবহ হতে পারে করোনা সংক্রমণ, আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য বিভাগের সতর্কতায় কোরবানি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠছে ব্রহ্মপুত্র নদ। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে ময়মনসিংহের বিস্তীর্ণ জনপদ। ফসলি জমি, গাছপালা ও বসত ভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সায়েম আকন্দ। চোখের পলকেই ভেঙে পড়ল গাছপালা, তারপর তা গিলে খেল সর্বনাশা নদ।
বিলীন হলো মাথাগোজার ঠাইও। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই নিঃস্ব নদপাড়ের অভাগা মানুষ। উজানের ঢলের পানি পেয়ে আরও উতলা ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। বেড়েছে ভাঙনও। ভিটেমাটি হারানো মানুষের আহাজারি ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামের সর্বত্র। গত কয়েক বছরে ভিটেমাটি হারিয়েছে ৫ শতাধিক পরিবার। সব কিছু নিচে গা ফুল আনলে সার রাত এনে বইতেই আমরা নিগতি আমরা কিচ্ছু অনেক থাকতারি না চলতারি না। ১,০০০ ফ্যামিলি ইতিমধ্যে বাড়িঘর ছাড়া হয়ে গেছে। 5টা মৌলিক উদ্যোগ করতে আমাদের পায়ের নিচে কোনো মাটি নাই। ক্ষতিগ্রস্ত অনেকেই ঠাঁই নিয়েছেন অন্যের বাড়িতে। মানবেতর জীবনযাপন করলেও কোনো সহায়তা মিলছে না বলে অভিযোগ তাদের। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও নকশা পরিবর্তন করে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের দাবি এলাকাবাসীর। সরকার খরচ করে পানি উন্নয়ন বোর্ড থেকে যে করতেছে এটা কোনো ভ্যালুয়েশন হচ্ছে না। দপ্তর কর্তৃপক্ষের কাছে অনেক উজোর আপত্তি করেছি, কিন্তু আমরা এর কোনো ফলপ্রসূ পাই নাই। তবে ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের খাস জমি বরাদ্দ দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙ্গন বিষয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমরা একটা ডিপিপি দাখিল করেছি ৫৪৩ কোটি টাকা। সেই ডিপিপিটা মন্ত্রণালয়ে আছে। ব্রহ্মপুত্রের তাণ্ডবে জেলা সদরের সেনেরচর, ছাপারকান্দা ও গৌরীপুর উপজেলার ভাঙ্গামারির চরের প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়েও দেখা দিয়েছে তীব্র ভাঙন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে বর্ষার প্রভাবে প্রকল্পের কাজে গতি কমে আসার খবর। করোনার সাথে এবার যোগ হয়েছে নদীর তীব্র স্রোত। এতে আবারও গতি কমে আসছে পদ্মা সেতুর কাজে। স্রোতের কারণে এর মধ্যে স্থগিত করা হয়েছে ৩২ নম্বর স্প্যান বসানোর কাজ। সামনের দিনগুলোতে স্রোত বাড়লে গতি আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরেক দফা বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে ৮৯ ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮০.৫ ভাগ। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্টার এহসান জুয়েলের রিপোর্ট। করোনার দিনগুলোতে নানা প্রতিকূলতায় গতি কমে এসেছে, তবে একদিনের জন্য থামেনি কাজ। সেটার প্রতিফলন এখন জাজিরা প্রান্তে। যতদূর চোখ যায় নদীতে বসে গেছে স্প্যান। জাজিরা থেকে শুরু করে মাঝ নদী পর্যন্ত টানা ২৯টি স্প্যানে দৃশ্যমান এখন ৪.৫ কিলোমিটারের বেশি পদ্মা সেতু। বাকি আছে মাত্র 10টি স্প্যান বসানো। আলো ঝলমল আকাশে আসার নতুন সূর্য উকি দিচ্ছে। তবে এবার আরেক প্রতিকূলতা। নদীতে পানির সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্রোতের গতি। গত 4 বছর কাজের অভিজ্ঞতা বলে বর্ষার এই সময়টায় সবচেয়ে কম হয় কাজ। এবারও সেটা হচ্ছে। পরিকল্পনা ছিল জুনের শেষ দিকে 32তম স্প্যান বসানোর। সাধারণত প্রতি সেকেন্ডে ১.52 মিটারের বেশি স্রোত হলে স্প্যানবাহী ক্রেনটি চালানো যায় না। সেখানে নদীতে এখন স্রোত 2.2 মিটার। সব প্রস্তুতি সেরে স্প্যানটি ক্রেনে তোলার পরও সেটিকে আবার ইয়ার্ডে ফিরিয়ে আনা হয়। সব মিলে প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে নানা প্রাকৃতিক প্রতিকূলতায়। প্রতিকূল পরিবেশ, এর মধ্যে বর্ষা, বৃষ্টি, সেডিমেন্টেশন, এগুলো তো প্রাকৃতিক কিছু দুর্যোগ বলতে প্রাকৃতিক কারণ আর কি। করোনা ভাইরাসের জটিলতা শুরুর পর সেতুর 41টি স্প্যানের মধ্যে 2টির মালামাল চীনে আটকা পড়ে। প্রায় 1.5 মাস সমুদ্র যাত্রা শেষে 30 জুন সেটি মাওয়ায় পৌঁছেছে। করোনা ভাইরাসের প্রভাবে কাজে ধীরগতি হয়ে আসার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে চলতি বর্ষায় নদীতে তীব্র স্রোত। এর আগের বছরগুলোতে বর্ষায় কাজের গতি ছিল ধীর। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো স্প্যান বসাতে হলে দ্রুত এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। পদ্মা নদীতে প্রবল স্রোত ও নাব্য সংকটে দুর্ঘটনা এড়াতে গতকাল সন্ধ্যা ৬টা থেকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুট কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তীব্র স্রোত এবং নাব্য সংকটের কারণে কালকে রাত্রে 9টার পর থেকে কিন্তু আর কোনো ফেরি চলছে না। বিকল্প যে চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল করছিল সেই চ্যানেলে গত রাত 9টার দিকে কিন্তু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি রোরো ফেরি 29টি যান এবং কয়েকশো জন নিয়ে কিন্তু আটকা পড়ে আছে। সেটিকে উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ সকাল থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অন্য কোনো বিকল্প চ্যানেল না থাকবার কারণে কিন্তু ফেরি চলাচল করা যাচ্ছে না। এমনিতেই পদ্মায় তীব্র স্রোত, তারপরে এই ডুবোচরের কারণে এখানকার ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এটা কিন্তু গতকাল এই 16টি ফেরির মধ্যে 7টি ফেরি দিয়ে পারাপার চলতেছিল, কিন্তু এদিকে রাতের বেলা যে তাদের সিগন্যাল সেগুলো কিন্তু স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, সেই কারণে কিন্তু রাতে এই চ্যানেল দিয়ে ফেরিগুলো পারাপার হতে পারছিল না। এছাড়া এই পদ্মায় পানি কিন্তু আরও 11 সেন্টিমিটার বেড়েছে গেল 24 ঘন্টায়। এখন বিপদসীমার মাত্র 14 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু এই শিমুলিয়া ঘাট প্রবাহিত হচ্ছে। এদিকে এই শিমুলিয়া ঘাটে কিন্তু অর্ধ সহস্রাধিক গাড়ি এবং বিভিন্ন ধরনের যান এবং হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে যে কিভাবে তারা পদ্মা পাড়ি দিবে। এদিকে 87টি লঞ্চ এবং 450-র বেশি স্পিড বোট চলাচল করছে, কিন্তু সে এত স্রোত, তীব্র স্রোত, সেই স্রোতে কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। কারণ হচ্ছে নর্মাল যে স্বাভাবিকভাবে ফেরিগুলো 1 ঘন্টা 10 মিনিটে যেতে পারতো, কিন্তু এখন কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লাগছে কাঁঠালবাড়ি যেতে। এই একই রকম কিন্তু স্পিড বোট এবং লঞ্চ সবারই কিন্তু দ্বিগুণের বেশি সময় লাগছে। বিআইডব্লিউটিসির যে এখানকার এজিএম তিনি আমাকে একটু আগে বলেছেন যে পরিস্থিতি এরকম অবস্থায় আছে যে কখন ফেরি চালু করা যাবে এটি কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না। আর সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু যানজট বাড়ছে। দুপার মিলে কিন্তু সহস্রাধিক যানবাহন কিন্তু আটকা পড়েছে, বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং নানা ধরনের যানবাহন কিন্তু তারা এখান দিয়ে পারাপারের জন্য অপেক্ষায় আছে। কিন্তু এই তীব্র স্রোত উপেক্ষা করে এই গাড়িগুলো নিয়ে কিভাবে যাবে এবং কখন ফেরি চলাচল শুরু হবে এটা কিন্তু তারা নিশ্চিত করতে পারছে না। এই শিমুলিয়া ঘাটের এই যে ফেরি চলাচল বন্ধ, এই তীব্র স্রোত এবং নাব্য সংকটে সেটা সর্বশেষ পরিস্থিতি। সবুজ। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বাংলার সময়ে আরও থাকছে, খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন কর্মসূচি স্থগিত, মিল বন্ধের চিঠি না আসায় সিদ্ধান্ত জানালেন সিবিএ সভাপতি। কোরবানির ঈদ সামনে রেখে রাজশাহীতে পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে হাট থেকে কেনা কোরবানির পশু ও মাংসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে কি না এমন শঙ্কায় পশু কোরবানি দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের কারণে কোরবানির পশু ও মাংসের যদি জীবাণু ছড়ায় তা থেকেও প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। কোরবানি উপলক্ষে রাজশাহীতে করোনা পরিস্থিতিতে প্রায় 3 মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পশুর সিটি হাট। তবে হাট থেকে কেনা গরুর মাধ্যমেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে কিনা এ নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মধ্যে। আর প্রচণ্ড ভিড়ে হাটে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না। যে বাজারে যান না কেন স্বাস্থ্যবিধি না মানলে আমরা ঝুঁকির মধ্যে পড়বো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণী সম্পদ কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের কারণে কোরবানির পশু ও মাংসে যদি জীবাণু ছড়ায় তা থেকেও প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। গরু থেকে মানুষে আসবে বা মানুষ থেকে গরুতে যাবে এরকম না। করোনা আক্রান্ত রোগী যদি গরুর গায়ে হাত দেয় সেখানে হয়তো তার ভাইরাসটা লেগে থাকতে পারে, তারপরে 2 মিনিটের মধ্যে যদি অন্য একজন মানুষ হাত দেয় সেখান থেকে ছড়াইতে পারে। যে মাংসটা হ্যান্ডেল করবে সে যদি ইনফেক্টেড থাকে সেই সময় যদি ও মাংসটা ধরলে ওই মাংসটা আমরা যখন ধরবো তখন আমরাও ইনফেক্টেড হব। এ অবস্থায় ধর্মীয় রীতি মেনে উন্নত দেশগুলোর মতো অটোমেটেড স্লটার হাউস বা কসাইখানার মাধ্যমে কোরবানির পশু জবাই ও মাংস কাটা যায় কিনা এমন প্রশ্নের জবাবে সিটি মেয়র জানান, স্বল্প সময়ে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন অসম্ভব। এটা করতে সময় লাগে এবং আমাদের প্ল্যান আছে হয়তো আগামী 1-2 বছর লাগবে মিনিমাম। ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় এই নেতার মতে, এমন পরিস্থিতিতে নিয়ত ঠিক থাকলে যেভাবে পশু কোরবানি করা হোক না কেন তা কবুল হবে। কোরবানির ক্ষেত্রে এই মিডিল ইস্টের মতো সেই আধুনিক সিস্টেমে যদি আমরা নিয়ত করে ওইভাবে করে কোরবানি করে কোরবানিটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নগরীতে কোরবানি উপলক্ষে উত্তরাঞ্চলের পশুর বৃহত্তম সিটি হাট বসছে রবি ও বুধবার। প্রতি হাটে গড়ে প্রায় 1,500 গরু মহিষ উঠছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খুলনায় আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন পাটকল শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ সংক্রান্ত কোনো চিঠি এখনও মিলে না আসায় সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সন্ধ্যায় সিবিএ সভাপতি শাহানা শারমিন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। একইভাবে রাষ্ট্রায়ত্ত অন্য 8টি পাটকলের শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তারা জানান, বুধবার থেকে মিলের উৎপাদন কার্যক্রম চলবে। গত 28 জুন রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলকে
সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে 25,000 স্থায়ী শ্রমিককে বাধ্যতামূলক অবসরে যেতে হচ্ছে। এরই জেরে খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে পাটকল শ্রমিকরা। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের দেয়া প্রণোদনা ঋণ বিতরণে ভোলার ব্যাংকগুলোর কার্যক্রম অনেকটা দায়সারা। প্রচারণা না থাকায় অনেক কৃষক বিষয়টা জানেন না, আবার সচেতন কৃষকরাও ব্যাংক থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। আর করোনার কারণে গতি কিছুটা কম জানিয়ে অনলাইন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচারণার আহ্বান ব্যাংকগুলোর। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। কৃষি ব্যাংক তজুমুদ্দিন শাখা বিশেষ প্রণোদনার 1,17 লাখ টাকা বরাদ্দ পায় গত মে মাসে, কিন্তু 11 জুন পর্যন্ত ওই শাখা থেকে একটি ঋণও বিতরণ হয়নি, নেই কোনো প্রচারণাও। সময় টিভির ক্যামেরা দেখে প্রণোদনার প্রচার ব্যানার টানাতে ব্যস্ত হয়ে পড়েন ব্যাংক কর্মীরা। একই অবস্থা সোনালী ব্যাংক বাংলাবাজার শাখার। 16 লাখ টাকা বরাদ্দ পেলেও 14 জুন পর্যন্ত কোনো ঋণ বিতরণ হয়নি। জেলার অধিকাংশ ব্যাংকের চিত্র একই। পশুপালন করে, দুগ্ধ খামার টামার আছে, তাদের তালিকা চাইয়া তাদের কাছে চিঠি লিখছি। তো আমরা শীঘ্রই 2-1 দিনের মধ্যে এই তালিকা পাবো। পাইলে আমরা এইগুলি যাচাই বাছাই করিয়া আমরা চেষ্টা করব এই খাতে সরকারের এই বিশেষ স্কিমের আওতায় ঋণ বিতরণ করার জন্য। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী গত 26 মার্চ থেকে জেলার ডেইরি, পোল্ট্রি সহ প্রাণী সম্পদ খাতে গত 80 দিনে জেলায় ক্ষতির পরিমাণ অর্ধশত কোটি টাকা। কিভাবে ঋণটা বিতরণ করবে এরকম কোন আমাদের নির্দেশনা আসে না। রূপালী ব্যাংকে গেছি, তারাও এই কথাই বলেছে। আর জনতা ব্যাংকে গিয়েছি, তারাও এই কথা বলেছে। সোনালী ব্যাংকে গেছি, তারাও আমাদেরকে এই কথাটাই বলেছে। আর ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার বরাদ্দ বিতরণ সহজ করার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তার। ব্যাংকের সাথে আলাপ করে আমরা তাদের কীভাবে সহজ শর্তে তারা এটা নিতে পারে, এটি যদি সত্য ভালোভাবে তারা পায় তাহলে তাদের এই ক্ষতি, আর্থিক ক্ষতিটা তারা কাটিয়ে উঠতে সক্ষম হবে। করোনার কারণে গতি কম হলেও প্রণোদনা বিতরণে আসার কথা শোনালেন ব্যাংকের 2 শীর্ষ কর্মকর্তা। ঋণ বিতরণের জন্য আমরা উদ্যোক্তা খুঁজছি এবং এর মধ্যে কম বেশি কিছু ঋণ বিতরণ হয়েছে। করোনার সমস্যার কারণে যেভাবে আমাদের ইচ্ছা ছিল দ্রুত গতি, সেটা আমরা পারিনি, তবে আমরা আস্তে আস্তে বিতরণ প্রক্রিয়া বাড়ানোর ব্যবস্থা করতেছি। পোল্ট্রি, ডেইরি ও মৎস্য সহ জেলার ছোট বড় 50,000 খামারির জন্য বিশেষ প্রণোদনার প্রায় 47 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা। গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দ করা হয় একটি প্রাইভেট কারও। মঙ্গলবার দুপুরে সদরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় একটি চক্র মাদক পাচার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সড়কে চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কার থেকে অব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার জব্দ করে র্যাব সদস্যরা। এরপর সিলিন্ডারের ভেতরে পাওয়া যায় প্রায় 400 বোতল ভারতীয় ফেনসিডিল। মাদক বহনকারী প্রাইভেট কারটি সহ আটক করা হয় বাবুল ও সাইদি নামে 2 জনকে। করোনা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের অভিনব পন্থা বেছে নেওয়া হয় বলে জানায় র্যাব। রাঙ্গামাটিতে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে শহরের রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নির্যাতিতা ও তার পরিবার। স্বজনদের অভিযোগ, চাকরিয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বটকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ওই নারীকে ধর্ষণ করে। এক পর্যায়ে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি অস্বীকৃতি জানায় মামুন। এমনকি কাউকে কিছু না জানাতে প্রাণনাশের হুমকিও দেয়। এ ব্যাপারে 24 জুন বরকল থানায় একটি মামলা করেন নির্যাতিতার বাবা। কিন্তু 6 দিন পেরিয়ে গেলেও এখনও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। বিয়ের প্রলোভন দেখাইয়া আমাকে ধর্ষণ করছে। আমার সন্তানের পিতৃ পরিচয় আমি চাই। এখনো কোনো আসামি কোনো গ্রেপ্তারই হচ্ছে না। আমাদেরকে হুমকি টুমকি দিতে আছে, আমার মেয়েকে, আমাকে। আসামি আমরা গ্রেপ্তারের চেষ্টা করতেছি, আসামি তো পালাতে থাকে, এতটুকু দেখি। আমার তো মোটামুটি প্রাথমিক কার্যক্রম শেষ। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে অপর যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, শহরের বণিকপাড়ার শুভ মিয়ার বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে তুষারের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তুষারের সঙ্গে শুভর বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় শুভকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তুষার ও তার সহযোগী প্রান্ত। চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায়
ঢাকা নেয়ার পথেই শুভর মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তুষার ও প্রান্তকে আটক করে পুলিশ। ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে কে যাওয়ার পর তর্ক বিতর্ক হয়ে এর উপরে ছুরি আঘাত করবে। আমি বিচার চাই, এর মা বাপের বিচার চাই, সবাই বিচার চাই। মারপিটের এক পর্যায়ে চাকু দিয়ে ঘাই দেয় পায়ের মধ্যে, তো অতিরিক্ত রক্তক্ষরণে শুভ মারা যায়। এই সংক্রান্তে আমরা তুষার এবং প্রান্তকে দুজনকেই যেই ছুরি দিয়ে আঘাত করে সেই ছুরি সহ আমরা গ্রেপ্তার করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী শফিকুল ও রতনের সঙ্গে শিশু মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় শিশু মিয়ার ছেলে ইকবালকে টোটা দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে তাকেও টোটাবিদ্ধ করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার দেবরে সবাই আক্রমণ করছে, শ্বশুরে বাধা দিছে। এই বাধা দেওয়ার কারণে এরা আমার শ্বশুরে আর আমার স্বামীরে আমার শাশুড়ে এরা সবাই আক্রমণ করছে। মাটি কাটা নিয়ে আসে ইয়া করেছে, সকল থেকে আপরে পড়েছে এই ঘটনার বিচার চাই। অভিযান অব্যাহত আছে, আমাদের টিম কাজ করতেছে, ইনশাল্লাহ আশা করি আমরা কামিয়াব হব। পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছেন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেলে মারা যান তিনি। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সকালে কৃষক এনায়েত মোল্লাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ মোতালেব ও তার সহযোগীরা। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সকালে মারা যান তিনি। এ ঘটনায় সদর থানায় অভিযুক্ত মোতালেব সহ 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের ছেলে। আজকে ভোর 4টার দিকে সে মারা গেছে, আমরা সংবাদ পেয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছি। ঘটনার সাথে যারা জড়িত আসামি তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। নোয়াখালীর মেঘনা নদীতে নৌকা ডুবিতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার রাতে হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিম মেঘনায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি ছোট নৌকা নিয়ে 10 জন জেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঢেউয়ের কবলে পড়লে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় 8 জনকে জীবিত উদ্ধার করা হলেও 2 জন জেলে নিখোঁজ ছিলেন। গতকাল সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। শেরপুরের নকলায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে রিফাত নানাবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শেরপুর নকলা মহাসড়কের জামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত রিফাতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে 400 আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক নিজের 5 বিঘা জমিতে আমের বাগান করেন, কিন্তু একই এলাকার আশরাফ হোসেন ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন। এর জেরে গতরাতে বাগানের প্রায় 450 আম গাছ কেটে ফেলে ও উপড়ে নষ্ট করা হয়। এ ঘটনায় আশরাফকে আসামি করে পোরশা থানায় একটি মামলা করেছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক খালেক। চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে এক নিরীহ পথচারী নিহত হয়েছেন। সোমবার রাতে সংঘর্ষে আহত হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা সহ 6 জনকে আটক করেছে পুলিশ। 9 মাসের শিশু সন্তানকে রেখে কিছু হিংস্র মানুষের বর্বরতার বলি হয়ে অকালে চলে যেতে হলো হোটেল কর্মচারী শামীম গাজীকে। স্বামীকে হারিয়ে শিশু সন্তানকে নিয়ে নির্বাক স্ত্রী, আর সন্তানকে হারিয়ে বাবা মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পুলিশ জানায়, সোমবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর শহরের পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকায় সংঘর্ষে জড়ায় স্থানীয় যুবলীগ নেতা জহির খান ও রাসেল পাটোয়ারির সমর্থকরা। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালায়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ বেশ কিছু দোকানপাট ও যানবাহন ভাঙচুর করে।
এ সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হোটেল কর্মচারী শামীম গাজীর মাথায় একটি ইটের আঘাত লাগে। প্রথমে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। 9 মাসের শিশু বাচ্চা আমার নাতি, এই নাতির কি হবে আজকে? আমার সন্তানের কি অপরাধ ছিল? আমি শাস্তি বিচার চাই, আমার স্বামীকে নিয়ে মারা। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অভিযুক্ত যুবলীগ নেতা সহ 6 জনকে আটক করে পুলিশ। ঢাকা মেডিকেল রেফার করছে, ঢাকা মেডিকেলে সে মারা যায় বলে সকালে জানতে পেরেছি। কালকে রাত থেকে অভিযান চলছে, সকাল থেকে চলতেছে। যে সন্দিগ্ধ যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, চাঁদপুর। বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। গতকাল সকালে দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় বক্তারা বলেন, চলতি বছরের 28 ফেব্রুয়ারির বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় 12,887 জন উত্তীর্ণ হন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এখন পর্যন্ত লিখিত পরীক্ষা না হওয়ায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবি জানান তারা। একই দাবিতে বাগেরহাট, মৌলভীবাজার, গাইবান্ধা, বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেন শিক্ষানবিশ আইনজীবীরা। নিয়মিত আদালত চালুর দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল সকালে রাজশাহী নগরীর বার ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় বক্তারা জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চালু হওয়া ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন কার্যক্রম ছাড়া অন্য কোনো কার্যক্রম হচ্ছে না। এতে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। এই অবস্থায় নিয়মিত আদালতের কার্যক্রম চালুর দাবি তাদের। এদিকে একই দাবিতে গোপালগঞ্জ ও নোয়াখালীতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। করোনা পরীক্ষায় ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। গতকাল সকালে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতার কারণে ফল পেতে দেরি হয়। তাছাড়া প্রয়োজনের তুলনায় নমুনা সংগ্রহ কম হওয়ায় অনেকেই পরীক্ষা করাতে সক্ষম হচ্ছে না। এর মধ্যে পরীক্ষায় ফি নির্ধারণ করা হলে দরিদ্র মানুষ করোনা পরীক্ষা থেকে বঞ্চিত হবে। অবিলম্বে ফি প্রত্যাহারের দাবি জানান তারা। নারায়ণগঞ্জের লক্ষণখোলা এলাকার সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে ঢাকা মদনগঞ্জ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাত্র 3 বছর আগে বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকার সড়কটি 60 লাখ টাকা ব্যয়ে পাকা করে সিটি কর্পোরেশন। কিন্তু এই সড়ক দিয়ে স্থানীয় বেশ কয়েকটি মিলের ভারী যানবাহন চলায় স্থানীয়দের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এটি। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ সহ সড়ক সংস্কারের দাবি জানান তারা। মাদারীপুরে 20 জন মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে ব্যাটারি চালিত অটো ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা কার্যালয়ে চত্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্যান বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। মৎস্য বিভাগ জানায়, লক্ষ্মীপুর সিআইজি সমবায় সমিতি, শাপলা সিআইজি সমবায় সমিতি ও সরকারি অর্থায়নে 11 লাখ টাকা ব্যয়ে মাছের খাদ্য সরবরাহ বাজারজাত করতে 20 চাষিকে এ ভ্যান উপহার দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে বাগেরহাট ও জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী, গাছ, মাস্ক বিতরণ করা হয়। দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব মেনে এসব সামগ্রী বিতরণ করা হয়। জামালপুরে মাদারগঞ্জ বলিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ক্যাম্পেইনে সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে 500 গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া এ সময় শিশুসহ বিভিন্ন রোগে আক্রান্ত 800 রোগীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে হাসপাতালে ঘুরেও মিলছে না শিশুদের চিকিৎসা, চাওয়া হচ্ছে করোনা মুক্তির সনদ। বিপাকে অভিভাবকরা, নানা জটিলতার দোহাই চিকিৎসকদের।
3 ঘন্টা বাড়ল দোকানপাট, শপিং মল ও বাজার খোলা রাখার সময়। বন্ধ হবে 4টার পরিবর্তে সন্ধ্যা 7টায়। সীমিত আকারে চলবে অফিস। একদিনে রেকর্ড 64 প্রাণহানি। হলিহাট আর্টিজান হামলার 4 বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ নেতৃত্বহীন জঙ্গিরা। দাবি পুলিশের। চীন ভারত দ্বন্দ্বে আবারও তৎপরতা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। নদীর তীব্র স্রোতের কারণে বসেনি পদ্মা সেতুর 32 নম্বরের স্প্যান। কাজের গতি কমার শঙ্কা, আরেক দফা বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। এবং পানি বাড়ায় ময়মনসিংহে নদী ভাঙন, নদীগর্ভে বিলীন বসত ভিটা। ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবনযাপন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।